কলকাতার বিখ্যাত সত্যান্বেষী আমাদের ব্যোমকেশ বক্সী। ক্ষুরধার এই গোয়েন্দার বিচক্ষণতায় নন্দদুলাল বাবুর বিষাক্ত অভ্যাসের পরিসমাপ্তির ঘটনা নিয়ে সাজানো গল্প মাকড়সার রস আমাদের আজকের নিবেদন। চলুন শুরু করা যাক। ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়ি থেকে বের করেছিলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। এক গাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভেতর থেকে অপরাধীর অনুসন্ধানে ব্যস্ত ছিল, এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘেটে ঘেটে তার শরীরও খারাপ হয়ে পড়ছে লক্ষ্য করছিলাম। কিন্তু সে কথার উল্লেখ করলে সে বলতো, না, বেশ তো আছি। সেদিন বিকেলে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2টা ঘন্টা বিশ্রাম দরকার। কিন্তু কোনো কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বের হলো বটে, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়েনি তা বুঝতে কষ্ট হলো না। লেকের ধারে বেড়ানোর সময় হঠাৎ একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেকদিন তাকে দেখিনি। আইএ ক্লাসে 2জন একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে চলে যায়। সেই থেকে ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন, তুমি কোত্থেকে? সে আমায় দেখে উৎসাহের সাথে বলল, আরে অজিত, তাই তো হে, কতদিন পর দেখা। তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সাথে পরিচয় করিয়ে দিলাম। মোহন বলল, বড় খুশি হলাম। মাঝে মাঝে সন্দেহ হতো আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞেস করলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথায় ঘণ্টাখানেক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1বার কি একটা বলবার জন্য মুখ খুলেও আবার থেমে গেল। ব্যোমকেশও তাকে লক্ষ্য করছিল। তাই একসময় অল্প হেসে বলল, কি বলবেন বলুন না। মোহন লজ্জিত হয়ে বলল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়, অথচ। আমি বললাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া তো হবে। জালিয়াত? আমি বিষয়টা বুঝিয়ে বললাম। তখন মোহন বলল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে মনে হচ্ছে না, বরঞ্চ বোধ হচ্ছে এটা কোনো সমস্যা। কিছুদিন থেকে আপনাকে ভাবনায় ডুবিয়ে রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে বলল, আপনি ঠিক ধরেছেন। জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকানো, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি, অথচ একজন রোগে পঙ্গু লোক আমাকে প্রত্যেক দিন এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসেছিলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহচিকিৎসক। তারা বনেরই বড় মানুষ। কলকাতায় বন কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতা একটা বাজার আছে, তা থেকে মাসিক 1015 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন। এবারের যিনি কর্তা তার নাম নন্দদুলাল বাবু। ইনিই বলতে গেলে এ বাড়িতে আমার একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও কত রকম ব্যাধি যে তার শরীরকে আশ্রয় করে আছে তা গুণে শেষ করা যায় না।
তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমারই রোগীটিকে দেখলে সে কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। এই নন্দলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর নিজ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারো সঙ্গে কোনো সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছলতা করে বেরিয়েছেন এখনো তাই করে বেড়াবেন, কিন্তু প্রকৃতি বাদ সেধেছে শরীরে সে সামর্থ্য নেই। এই জন্যই পৃথিবীসুদ্ধ লোকের উপর দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন, কি করে কাকে জব্দ করবেন। শরীরের শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরুতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্বব্রহ্মাণ্ডের উপর কদর্য গালাগাল বর্ষণ করেছেন, আর দিস্তে দিস্তে কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এস্তার লিখে যাচ্ছেন। সম্পাদকের ওপর ভয়ঙ্কর তার রাগ। তার বিশ্বাস সম্পাদক কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিতও হতে পারে। একবার মাত্র সে লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর নদীতে গোসল করেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক সে গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ মৃদু হেসে বলল, চরিত্রটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যা কি? মোহন আমাদের দুজনকে দুটি সিগারেট দিয়ে একটি নিজে ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কিন্তু তা নয়। এর আরেকটি মস্ত গুণ আছে। এই শরীরের উপর ইনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটে গোটা 2 টান দিয়ে মোহন বলল, ব্যোমকেশ বাবু, আপনি তো এই কাজের কাজই। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। মদ, গাঁজা, চরু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশায় মানুষকে করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আতকে উঠে বললাম, মাকড়সার রস? সে আবার কি? মোহন বলল, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বীভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ যেন নিজের মনেই বলল, ট্যারান্টুলা ড্যান্স স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বইয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলল, ট্যারান্টুলা সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব বেশি চলন আছে। এই ট্যারান্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না তাদের পক্ষে এই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক উত্তেজনার ফলে স্নায়ুমণ্ডল ক্রমশ অসাড় হয়ে পড়ে, তারপরে মস্তিষ্কের পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলাল বাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল তখনও নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহচিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলাম তখনও উনি প্রকাশ্যে ওই নেশা চালাচ্ছেন। সে আজ বছরখানেকের কথা। আমি প্রথমেই এটা বন্ধ করে দিলাম, বললাম যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এ নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তিও হলো। তিনি খাবেনি, আমিও খেতে দেব না। শেষে আমি বললাম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাব, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজী বাড়ির চারদিকে কড়া পাহারা বসিয়ে দেয়া গেল।
তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছাতে না পারে। তিনি নিজে একরকম চলৎ শক্তিহীন, বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতা নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়িশুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করেছেন কেউ ধরতে পারল না। প্রথমটা আমার সন্দেহ হলো হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারাই রইলাম। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনবার সে বিষ খেলেন। তার নাড়ি দেখে বুঝলাম, অথচ কখন খেলেন ধরতেই পারলাম না। তারপর তার ঘর আতিপাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মৌতাদ বন্ধ করতে পারিনি। এখনো সমভাবে সেই ব্যাপারই চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে? মোহন চুপ করল। ব্যোমকেশ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কিনা বলতে পারি না। মোহন কথা শেষ করতেই সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, বাড়ি চল। একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সেই পুরানো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বকবক করে গেল তার শেষের দিকের কথাগুলো হয়তো ব্যোমকেশের কানেও যায়নি। আমি একটু অপ্রতিভভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। বিলক্ষণ শুনেছি বই কি, সমস্যাটা খুবই মজার, কৌতূহলও হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে ব্যস্ত। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু সে ভাব গোপন করে বলল, তবে কাজ নেই, থাক। আপনাকে এসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচাতে পারা যেত। একটা লোক যত বড় পাপিষ্ঠই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করব না বলিনি তো। এ ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটাকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধ হয় তা পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেবও না, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখন আমায় বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। মোহন হেসে বলল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দেব? ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আচ্ছা, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখে সব শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব আশা করি। ব্যোমকেশের বদলে আমি যাব শুনে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা কারো চোখ এড়ালো না। ব্যোমকেশ তা দেখে হেসে বলল, আপনার বাল্যবন্ধু বলে বোধ হয় অজিতের উপর আপনার তেমন ইয়ে নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন ভীষণ তীক্ষ্ণ। তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো ও নিজেই আপনার এ ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে, আমাকে দরকারও হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হল না। রুই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধ্যাকালে পুঁটি মাছ ধরে ঘরে ফেরে তাদের মতো মুখ ভার করে সে বলল, অজিতই চলুক তাহলে, কিন্তু ও যদি না পারে? হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নিও। এই বলে সে প্রস্থান করল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করতে দেখেছি ও তাতে সাহায্যও করেছি। তার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থেকে
অনেকটা আয়ত্ত হয়েছে। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারে কিনারা করতে পারবো না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব থেকে ভেতরে একটা জিদও চেপেছিল। যেমন করে পারি এ ব্যাপারে নিষ্পত্তি করবই। মনে মনে এমন সংকল্প করে মোহনের সাথে লেক থেকে বের হলাম। বাসে উঠে যখন নির্দিষ্ট স্থানের কাছে উপস্থিত হলাম, তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। রাস্তার গ্যাসের আলো জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে এগিয়ে চলল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছুক্ষণ আগানোর পর সামনে একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখিয়ে মোহন বলল, এই বাড়ি। দেখলাম সেকেলে ধরনের পুরাতন বাড়ি। সম্মুখে লোহার ফটকে টুল পেতে দারোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টি ফেলে বলল, बाबूजी, आपको भी भीतर जाना है? মোহন হেসে আমার পরিচয় দিল। দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সামনের খোলা জায়গায় প্রবেশ করলাম। জায়গাটি পার হয়ে বারান্দায় উঠতেই ভেতর থেকে একটি 20-22 বছরের যুবক বের হয়ে আসলো। বলল, কে ডাক্তারবাবু? আসুন। আমার দিকে সপ্রশ্ন চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, ইনি? মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিচু গলায় কি যেন বলল। যুবকও উত্তর দিল, বেশ তো, উনিও আসুন না। মোহন তখন পরিচয় করিয়ে দিল। যুবকটি গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তার পেছন পেছন আমরা বাড়ির ভেতর প্রবেশ করলাম। 2টা ঘর অতিক্রম করে 3য় ঘরের বন্ধ দরজায় করাঘাত করতেই ভেতর থেকে একটা কলহ তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দোর খোলো। একটা 18-19 বছর বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর 2য় পুত্র, সে দরজা খুলে দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করল, খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথম দৃষ্টি পড়ল ঘরের মাঝের খাটের উপর বিছানা পাতা রয়েছে, এবং সেই বিছানায় বালিশে ঠেস দিয়ে বসে ডান হাতে কলম ধরে অতি শীর্ণকায় নন্দদুলালবাবু ক্রুব্ধ কষায়িত চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছিল, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপায়ের উপর রাখা ছিল। তাই লোকটার সমস্ত অবয়ব ভালো করে দেখতে পেলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে একটা শ্রীহীন পাংশুটে বর্ণ ধারণ করেছে। হাড় চওড়া ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর হাড় দুটো যেন চামড়া ভেদ করে বের হওয়ার উপক্রম হয়েছে। পালা দ্বিধা ভগ্ন নাকটা মুখের উপর ঝুলে রয়েছে। চোখ দুটো কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তারা মৎস্যচক্ষুর মতো ভাবলেশহীন হয়ে পড়বে তার আভাসও সে চোখে লুকায়িত আছে। নিচের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়েছে। সব মিলিয়ে মুখের উপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হয়ে আছে। কিছুক্ষণ এই প্রকৃতির লোকটির দিকে বিস্মিতভাবে তাকিয়ে থাকলাম। তার বাঁ হাতটা থেকে থেকে অকারণে আবর্তিত হচ্ছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে নৃত্য শুরু করেছে। মৃত ব্যাঙের দেহ বিদ্যুতের সংস্পর্শে লাফিয়ে উঠতে যারা দেখেছেন তারা এই স্নায়ু নৃত্য কতকটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলালবাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চায় লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখে একটা ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামীর এমন সম্ভাষণে কিছু মনে না করি। তারপর বিছানার উপর থেকে এলোমেলো হয়ে থাকা কাগজগুলো সরিয়ে শয্যা পাশে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগলো। নন্দদুলালবাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগলেন। বাঁ হাতটা তেমনি নাচতে লাগলো। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল,
আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন জিভ কামড়ে বলল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারো নয়। কিন্তু সে তো আপনি বুঝলেন না, বোঝবার ক্ষমতাই নেই। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কে দফা রফা করে ফেলেছেন। নন্দদুলালবাবু মুখের একটা পৈশাচিক বিকৃত ভঙ্গি করে বললেন, তাই নাকি আর? মস্তিষ্কে দফা রফা করে ফেলেছি, কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? বলি, চারদিকে তো সেপাই বসিয়ে দিয়েছ, কই ধরতে পারলে না? বলে হি হি করে এক অশ্রাব্য হাসি হাসতে লাগলেন। মোহন বিরক্তভাবে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাই ঝামেলা, যা করছিলেন করুন। নন্দদুলালবাবু আগের মতোই হি হি করে হাসতে হাসতে বললেন, দুও ডাক্তার দুও, আমায় ধরতে পারলে না। দিনটা দিনা পাকা নোনা। সঙ্গে সঙ্গে দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তুলে নাড়তে লাগলেন। নিজের পুত্রদের সামনে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগলো। মোহনেরও বোধহয় ধৈর্যের বাঁধ ছেঁড়ার উপক্রম হয়েছিল। সে আমাকে বলল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ আঙুল নাড়ানো থামিয়ে নন্দদুলালবাবু সাপের মতো চোখ দুটি আমার দিকে ফিরিয়ে কটু কণ্ঠে বললেন, কে হে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কোনো জবাব দিলাম না। তখন তিনি আবার বললেন, চালাকি করবার আর জায়গা পাওনি? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না, বুঝেছ? এই বেলা চটপট করে সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো। যত সব নচ্ছার ছিচকে চোরের দল। এ কথা বলে মোহনের দিকেও নিজের দৃষ্টিবাণ নিক্ষেপ করলেন। সে আমাকে কী উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার উপর তার ঘোর সন্দেহ জন্মেছিল। অরুণ লজ্জিতভাবে আমায় কানে কানে বলল, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি কিছু থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত গোপন দুষ্ট প্রবৃত্তিকে এমন উগ্র প্রকট করে তোলে। যে ব্যক্তি জেনে শুনে এই বিষ খায়, তার নৈতিক অধোগতির মাত্রাই বা কে নিরূপণ করবে? ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে নিলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র বেশি নেই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়ার টেবিল। এই টেবিলের উপর ল্যাম্পটা রাখা আছে এবং তার পাশেই কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার জিনিসপত্র রয়েছে। লিখিত কাগজগুলো এলোমেলোভাবে চারদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েক লাইন পড়েই শিহরিত হয়ে রেখে দিলাম। মোহন যা বলেছিল তা সত্যি। এ লেখা পড়লে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধহয় গা ঘিন ঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থানগুলিতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে স্মরণে পড়ল না। নন্দদুলালবাবুর দিকে দৃষ্টি ফেরালাম। তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুতবেগে কাগজের উপর বিচরণ করে চলেছে। পাশের টেবিলে দোয়াতদানিতে আর একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হলেই বোধহয় দাগ দেওয়া আরম্ভ হবে। হলো তাই। পাতাটা শেষ হতেই নন্দদুলালবাবু কালো কলমটি রেখে লাল কলমটা তুলে নিলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে। তখন টেবিলের উপর থেকে লাল কালির চ্যাপটা শিশি নিয়ে তাতে কালি ভরলেন। তারপর গভীরভাবে নিজের লেখার মণিমুক্তগুলো চিহ্নিত করতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে ঘরের অন্যান্য জিনিসপত্র দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ঔষধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই দেওয়া ঔষধ। ঘরে 2টি জানালা, 2টি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করে জানলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখলাম, বিশেষ কিছু নেই। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানালা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল
বাইরের সাথে এগুলোর কোনো সংযোগ নেই। তাছাড়া অধিকাংশ সময় সেগুলো বন্ধই থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করত তা কল্পনা করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেয়ালে টোকা মেরে দেখব কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা রয়েছে। এমন সময় চোখে পড়ল দেয়ালে একটা তাকের উপর একটা চাঁদনির আঁতরদানি আছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করলাম। তার মধ্যে খানিকটা তুলো ও খোপে খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধ হয় না, মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে? তা বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলাল বাবু এদিকেই তাকিয়ে আছেন। মন উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে পুরলাম। তারপর ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে বাইরে বের হয়ে আসলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লেগে আছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বললাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন? কে কে পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দিই না। ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কীরকম কেউ দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলাম। জলের মতন জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়ল। জানি না। আপনারা তিনজন ছাড়া আর কেউ এ ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন। না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরিয়ে গেল। আর কি জিজ্ঞাসা করব? গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ব্যোমকেশের উপদেশ স্মরণ হলো। আবার আরম্ভ করলাম, ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল নাকি অন্যরকম কিছু? এইবার অরুণ বলল, হ্যাঁ, হপ্তায় একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠলাম। কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল, কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। আমি বললাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি। বলে অরুণ মোহনের দিকে তাকালো। আমি সাগ্রহে জিজ্ঞেস করলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর কিছু না। আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনি করলাম, আর কিছু না? কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শেষে বললাম, ঠিক জানেন খামের ভেতর আর কিছু থাকে না? অরুণ একটু হেসে বলল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি নেন, কিন্তু আগে আমিই চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনি চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, সেইখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কি না। কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নেড়ে অরুণ বলল, জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসে থেকে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনে মনে আশা জেগেছিল যে ফন্দিটা ধরে ফেলেছি, কিন্তু না, ওদিকের দরজাটায় একেবারে তালা লাগানো। বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকলেও
আমার বুদ্ধিতে কুলাবে না। তুলা শুনতে নরম, কিন্তু ধুনতে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ অকালপঙ্গু বুড়া লম্পটটাকে বুঝে ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সে শানিত ঝকঝকে মস্তিষ্কটা দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানাবো বলে বের হচ্ছি, তখন একটা কথা স্মরণ হলো। জিজ্ঞাসা করলাম, নন্দদুলালবাবু কাউকে চিঠিপত্র লেখেন? অরুণ বলল, না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। কাকে পাঠান? সলজ্জ মুখে অরুণ বলল, ওই ইহুদি স্ত্রীলোকটাকে। মোহন ব্যাখ্যা করে বলল, ওই স্ত্রীলোকটা আগে নন্দদুলাল বাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা, কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলে বের হয়ে পড়লাম। মোহন রয়ে গেল। বাসায় পৌঁছতে রাত 8টা বাজল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। কড়া নাড়তেই দরজা খুলে বলল, কি খবর? সমস্যা ভঞ্জন হলো? না। আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখণ্ড কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে? আতর মেখেছ যে? মাখিনি, নিয়ে এসেছি। তাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করে শোনালাম। সেও বোধহয় মন দিয়ে শুনল। উপসংহারে আমি বললাম, আমার দ্বারা তো হলো না ভাই। এখন দেখো, তুমি যদি কিছু পারো, তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ আমার হাত থেকে তুলাটা নিয়ে তার ঘ্রাণ গ্রহণ করে বলল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। তুলাটা হাতের চামড়ার উপর ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, কি বলছিলে? কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত করে বললাম, হয়তো নন্দদুলালবাবু আতর মাখবার ছলে। ব্যোমকেশ হেসে উঠল। 1 মাইল দূরে থেকে যার গন্ধ পাওয়া যায়, সে জিনিস কি কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দদুলালবাবু যে আতর মাখেন, তার কোনো প্রমাণ পেয়েছো? তা পাইনি বটে, কিন্তু না হে না, ওদিকে নয়, অন্যদিকে সন্ধান করো। কি করে নন্দদুলালবাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এইসব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় কেন? ভেবে দেখেছো? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরও ভাবো। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোড়বান্দা হয়ে ভাবো। বলে সে লেন্সটা তুলে নিল। আমি জিজ্ঞাসা করলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্রচিত্তে ভাবা বোধ হয় হয়ে উঠবে না। আমার জালিয়াত। বলে সে টেবিলের উপর ঝুঁকে পড়ল। আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারটায় লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে আরম্ভ করলাম। সত্যিই তো, কী এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারব। প্রথমত, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসবার সার্থকতা কী? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে, এতে নন্দদুলালবাবুর কী সুবিধা হয়? জিনিসটা তো তার কাছে পৌঁছাতে পারে না। আচ্ছা, ধরে নেওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বাহির থেকে ঘরের ভেতরে এসে পৌঁছলো, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও লুকিয়ে রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাকে ঘিরে আছে। তার উপর প্রতিদিন খানা তল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। 5টা চুরুট পুড়ে ভস্মীভূত হয়ে গেল, কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলাম না। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি। এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় আসলো। ধর্মর করে আরামকে দাঁড়ায় উঠে বসলাম। এও কি সম্ভব? কিংবা সম্ভব নয় বা কেন? শুনতে একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ বলেছে, কোনো বিষয়ের যুক্তিসঙ্গত প্রমাণ যদি থাকে, অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবু তা সত্য বলে ধরতে হবে।
এই ক্ষেত্রেও এটি তো সমস্যার একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলবো মনে করে উঠতে যাচ্ছি, এর মধ্যে ব্যোমকেশ নিজেই এসে প্রবেশ করলো। আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি ভেবে বার করলে নাকি? বোধ হয় করেছি। বেশ বেশ, কি বার করলে শুনি। বলতে যে একটু সংকোচ বোধ হলো, তবু জোর করে সংকোচ ছড়িয়ে বললাম, দেখো, নন্দদুলাল বাবুর ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়ল, আমার বিশ্বাস তিনি সেইগুলোকে। ধরে ধরে খান? ব্যোমকেশ হো হো করে উচ্চরবে হেসে উঠল। অজিত, তুমি একেবারে একটা জিনিয়াস। তোমার জোড়া নেই। দেয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গাময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হয়ে বললাম, বেশ, তবে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে দিল, অলসভাবে একটা চুরুট ধরাতে ধরাতে বলল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝতে পেরেছ? না। ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝেছ? না। নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? না। তুমি বুঝেছ? বোধ হয় বুঝেছি। ব্যোমকেশ চুরুটে দীর্ঘ টান দিয়ে বলল, কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা সমীচীন হবে না। কি বিষয়? ব্যোমকেশ মুদিত চক্ষে বলল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জিভ কোন রঙের। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে। রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের উপর সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক, আর যদি না হয় তুমি বোধ হয় লক্ষ্য করনি। আমি রাগ করে বললাম, না, জীব লক্ষ্য করবার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহাস্যে বলল, অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল, ভয় নাই তোর ভয় নাই, ওরে ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে যেয়ে নম্বর খুঁজে ফোন করলাম। মোহন তখন সেখানেই ছিল। সেই উত্তর দিল, এই কথাটা দরকারি বলে মনে হয় না, তাই বলি। নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল, একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি বেশি পান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি, হয়ে গেছে দেখি। আমার হাত থেকে ফোন নিয়ে বলল, ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। আমার জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তাই। হ্যাঁ, জালিয়াতকেও ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। আচ্ছা, নমস্কার। অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলাম না, ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে। হাসতে হাসতে ব্যোমকেশ ফোন রেখে দিল। বসার ঘরে ফিরে লজ্জিত মুখে বললাম, কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার দৃষ্টি দিয়ে ব্যোমকেশ বলল, খাবার সময় হলো, এখন পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বলে নিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে হাঁটছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। কে সে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী এবং আরও একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তিকে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে সপ্তাহে একবার সই করবার জন্য নন্দলাল বাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফতই জিনিসটা ঘরে প্রবেশ করে।
কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢুকবার অবকাশ দেওয়া। তারপর তুমি আরও একটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়। ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা ওষুধের দাম। ওই মেয়ে শয়তানটাই পিয়নের হাতে ওষুধটা সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতের কাছে এসে পৌঁছল, কেউ জানতে পারল না। কিন্তু অষ্টপ্রহরে ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবার দরকারও নেই। খাটের উপর বসেই সে কার্য সম্পাদন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন এবং একটু ফাঁক পেলেই কলমের নিপটি চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো? কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে? কালো তো হতে পারত। হায় হায়, এটা বুঝলে না? লেখালেখিতে কালো কালি যে বেশি খরচ করতে হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ করতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। বুঝেছি, এত সহজ? সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এ ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। দুই, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এ দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়ে আসল কথাটা বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করে টেলিফোনের ঘন্টি বেজে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। ব্যোমকেশ ফোন ধরে জিজ্ঞাসা করল, কে আপনি? ও, ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলাল বাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন। তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। কি বললেন? অজিতকে গালাগালি দিচ্ছেন? শকার বকার তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর উপায় কি? অজিত অবশ্য সব গ্রাহ্য করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল, কমলে কণ্ঠ, এ জগতের নিয়ম। আচ্ছা,